আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর ব্রাদার সাজিদ রহমান। শীতকালের আবহাওয়া এখন বর্ষাকালের মতো হয়ে গেছে। কুয়াশাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন আকাশ এবং কাকতালীয়ভাবে আমি যেদিনই বের হচ্ছি এবং যেদিনই মোটো ভ্লগ করছি সেদিনই মোটামুটি আকাশ একদমই ডাল, ওয়েদার ডাল। আমি 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে ক্রাশড মাই DJI Action 5 Pro। এই রোডেরই কিছু সামনে আমি যাওয়ার সময় রানিংয়ে একবার ডানে তাকিয়েছিলাম এবং নিচে একবার তাকিয়েছি। তো তারপরে সাথে সাথে যখন আমি ফেস সোজা করেছি, মানে আমার হেলমেট সোজা হয়েছে, সাথে সাথে আমার ক্যামেরাটি অটোমেটিকলি পড়ে গেছে। তো আমি এর কারণটা বুঝলাম না এবং এটা একবার হচ্ছে পড়ে গেছে একদম রানিং অবস্থায়, আর একবার আমার হাত থেকে পড়ে গেছে। তখন বুঝলাম যে যদি সোজা থাকা অবস্থায় ক্যামেরা যদি একটু ডানে বামে করা হয় তাহলেই ক্যামেরাটা পড়ে যাচ্ছে। এটার কারণটা আমি বুঝতে পারলাম না। যদি আপনারা কেউ এই ধরনের কোনো সমস্যা ফেস করে থাকেন আমাকে কাইন্ডলি জানাবেন। আমি না পেরে আজকে ওই যে টাই ক্লিপ যেটা বলে, সেই টাই ক্লিপ নিয়ে বের হয়েছি, বাট ওইটা এতটাই শর্ট যে আমি বেঁধে রাখতে পারিনি। এবার আমার যে ক্যামেরার মাউন্ট আছে, হেলমেটের সাথে যেই মাউন্টটা, সেই মাউন্টের সাথে যে আমি ক্যামেরাটা হোল্ড করব সেটার আর সুযোগ হয়নি। তো এনিওয়েজ, এটা ছিল আপনাদের সাথে কিছু আমার সুবিধা অসুবিধার কথা শেয়ার করা। আর আজকে মেইনলি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেই ব্যাপারটা হচ্ছে বর্তমান সময়ের বহুল সর্বাধিক আলোচিত এবং হালের ক্রেজ রয়্যাল এনফিল্ড। অনেকে এনফিল্ড করছেন, অনেকে এনফিল্ড নিয়ে মেতে আছেন সবাই। রয়্যাল এনফিল্ড আসাতে আমি যে অখুশি বিষয়টা তা না, বেশ কিছু মতামত দেখছি পজিটিভ নেগেটিভ দিয়ে। অনেকের অনেক মতামত মানে শেয়ার করতে দেখতে পাচ্ছি। পজিটিভ কথাবার্তার পেছনে অনেক লজিক আছে এবং নেগেটিভ কথাবার্তার পেছনে অনেক লজিক আছে। নেগেটিভ যারা বলছেন রয়্যাল এনফিল্ড নিয়ে, সেটা হচ্ছে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে 350cc মাইলেজ কম, অর্থাৎ 25 to 35 ম্যাক্সিমাম এর মধ্যে মাইলেজ আপ ডাউন করবে। সেকেন্ড, তারা যেই লজিকটা দিচ্ছেন যারা নেগেটিভের পক্ষে, তারা হচ্ছে যে ইঞ্জিন অয়েল একসাথে 1.7 লিটার প্লাস লাগে, অলমোস্ট 2 লিটার ইঞ্জিন অয়েল লাগে বড় ইঞ্জিন হওয়ার কারণে, এবং খরচও অনেক বেশি। থার্ড যেই রিজনটা দিচ্ছে যে রয়্যাল এনফিল্ড যেহেতু হায়ার সিসি, সেহেতু খুব বাল্কি এবং যথেষ্ট ভারী একটি মোটরযান, যেটা ডে টু ডে লাইফে, যদি আমি ঢাকা সিটির কথা বলি, ঢাকা সিটিতে চলাচল করা রয়্যাল এনফিল্ড নিয়ে যথেষ্ট কষ্টসাধ্য। এবং আরেকটা যে কারণ মানুষজনই বলছেন নেগেটিভ কারণ, সেটা হলো একটা পার্টসের দাম নিয়ে মাঝে বেশ নিউজ ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে লুকিং গ্লাস, যে একটা লুকিং গ্লাসের দাম 14,000 টাকা। এইটা একটা ব্যাপার, পার্টস অ্যাভেলেবিলিটি। তো এই সমস্ত অনেক নেগেটিভ কথাবার্তা আছে। আমি জাস্ট বেসিক কয়েকটা কথা বললাম যেগুলো সর্বাধিকভাবে প্রচলিত এবং সর্বসাধারণ যেই কথাগুলো বলছে নেগেটিভ এর পক্ষে। এবার আমি আসি পজিটিভের দিকে। পজিটিভ যারা বলছেন, ইউজার যারা, তাদের মতামত রিসেন্টলি আমরা পাচ্ছি 2-1 দিনের মধ্যে। এবং তার আগে অনেকে দেখা যাচ্ছে যে রয়্যাল এনফিল্ড নিয়ে যাদের ক্রাশ ছিল, এবং যারা অনেকেই আমাদের বড় ভাইরা আছেন, অনেকেই আমাদের সিনিয়র পার্সন যারা আছেন, এরকম অনেকেই আছে যে বাইক যদি কখনো কিনি তাহলে আমি রয়্যাল এনফিল্ড কিনবো। 5 লাখ টাকা দিয়ে যদি বাইক কিনি তাহলে আমি কেন অন্য ব্র্যান্ডের বাইক কিনবো, আমি রয়্যাল এনফিল্ড কিনবো। প্রত্যেকটা ব্র্যান্ডেরই এরকম কিছু লয়াল ফ্যান বেস থাকে, সেটা আপনি ইয়ামাহা বলেন, হোন্ডা বলেন, সুজুকি বলেন, প্রত্যেকটা ব্র্যান্ডের এরকম আছে, বাজাজ, টিভিএস, প্রত্যেকটা। আর রয়্যাল এনফিল্ডের এটা থাকবে না, এটা অস্বাভাবিক কিছুই না। সো সেই জায়গা থেকে অনেকেই শুরু থেকেই রয়্যাল এনফিল্ডের এই যে নেগেটিভ ব্যাপারগুলো, এইগুলাকে কম্প্রোমাইজ করে তারা বলছে যে, আমি 4 নম্বর থেকে যদি শুরু করি, 4-এ আমি বলেছিলাম যে পার্টস অ্যাভেলেবিলিটি এবং পার্টসের দাম অনেক হাই। তো তারা বলছে তাদের যেই লজিকটা, সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড তো লোহা লক্করের বাইক, তারা আমাদেরকে ভ্যালু ফর মানি দিচ্ছে, টাকার জিনিস দিয়ে আমাদের কাছ থেকে টাকাটা নিচ্ছে। সেকেন্ড যেই তাদের ব্যাপারটা, সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েলের কথা আমি যদি আসি, যে ইঞ্জিন অয়েল রয়্যাল এনফিল্ডের 1.7 লিটার লাগে, সেটায় কোম্পানি ক্লেম করে 10,000 চালানো যাবে, তবে 5,000 পর্যন্ত চালানো যায়। তো আমি 1800 টাকার ইঞ্জিন অয়েল দিয়ে 5,000 কিলোমিটার চালাতে পারছি। অন্যদিকে আমি যদি 500 টাকার ইঞ্জিন অয়েল দিয়ে
900 কিলো বা 1000 কিলো চালাই, তাহলে কোনটা আমার জন্য এফিশিয়েন্ট, এইটা একটা তাদের মতামত। অনেক ইউজাররা এখন ক্লেম করছে যে তারা 32 to 35 মাইলেজ পাচ্ছেন। আমি আজকে সকালেও খুব সম্ভবত একটা পোস্ট দেখলাম যে ভাই ভিডিও আকারেই সে পোস্ট দিয়েছে যে 35 মাইলেজ উনি পাচ্ছেন। আর একজন পোস্ট দিয়েছেন যে উনি 27-এর মতো মাইলেজ পাচ্ছেন মেটিওরে, যেটা রয়্যাল এনফিল্ডের টপ মোস্ট বাইক এবং মানে এক্সপেন্সিভ যে বাইকটা, ট্যুরার আর কি, স্পেশালি যারা ট্যুর করবেন, ট্যুরের জন্য যেই বাইকটা ডেডিকেট করা হয়েছে সেটা মিটিওর যেটা আছে। মাইলেজের ব্যাপার গেল, এবার রয়্যাল এনফিল্ডের ওজন বা বাল্কিনেস, এই জিনিসটা যারা ইউজার আছেন তাদের অনেকেই বলতে শুনছি, এবং যারা ইউজার না তারাও, যারা রয়্যাল এনফিল্ডের ফ্যান আছেন, অনেকেই বলছে যে এর যে ওজনটা সেটা রোডে যখন চলে বাইকটা তখন ফিল হয় না। সো এটা চলাচল করতেও খুব বেশি সমস্যার কথা না। আর ভারী বাইকের সাথে আস্তে আস্তে ইউজ টু আমাদের হতে হবে, কারণ ডে বাই ডে হায়ার সিসি বাংলাদেশে ঢুকবে। যদি আমরা এখন রয়্যাল এনফিল্ডের সাথে ইউজ টু না হই, পরবর্তীতে এর থেকে ভারী বাইক যখন আসবে তখন আমাদের বেগ পেতে হবে। আচ্ছা ফাইন। আর ভারী বাইকের সুবিধা তারা আর একটা দেখিয়েছে, হাইওয়েতে হালকা বাইকের অনেক ধরনের প্রবলেম থাকে, বাতাসে বা পাশ থেকে কোনো দূরপাল্লার পরিবহন গেলে হালকা বাইক কন্ট্রোল করতে কঠিন হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়, সেক্ষেত্রে ভারী বাইকের অ্যাডভান্টেজ অবশ্যই থাকে। তো এবার আসি আমার কিছু মতামত নিয়ে এবং আমার কিছু কথাবার্তা, যে এগুলোর মধ্য থেকে আসলে সবগুলোই কি বোগাস নাকি কিছু সত্য কথা আছে বা কিছু প্র্যাকটিক্যালিটি আছে। আচ্ছা, নেগেটিভ যারা বলছেন যে রয়্যাল এনফিল্ড ভারী বাইক, নিঃসন্দেহে রয়্যাল এনফিল্ড ভারী বাইক। আমি ডে টু ডে যে বাইকগুলো চালাই, ধরেন আমি হর্নেট 2 চালাচ্ছি, এফজেড যারা চালাচ্ছেন, সুজুকি জিক্সার যারা চালাচ্ছেন, অথবা টিভিএস অ্যাপাচি 4V, পালসার N160 সহ অন্যান্য বাইক যারা চালাচ্ছেন, নিঃসন্দেহে এই বাইকগুলোর থেকে ভারী বাইক, এই বাইকগুলোর থেকে সব থেকে ভারী বাইক হচ্ছে পালসার N160 এই সেগমেন্টে। তার থেকে ভারী বাইক রয়্যাল এনফিল্ড। প্রথম অবস্থায় আমাদের যখন এবিএস ছিল না, আমরা কিন্তু এবিএসের অভাবটা সবাই কম বেশি ফিল করেছি, যে আসলে আমাদের রাস্তায় চলতে গেলে এবিএস দরকার। কিন্তু একটা সময় ছিল যে আমরা কিন্তু সিডিআইয়ের আমল থেকে আপনি চিন্তা করেন, ইয়ামাহার যেই অ্যান্টিক পিস ছিল, অ্যানশিয়েন্ট যে বাইকটা ছিল, একদম সোজা সিট, পেছনে কোনো ক্যারিয়ার ছিল না, প্লাস হোন্ডার যে সিডিআই, সেই সময় থেকে আরএক্স, তারপরে কালক্রমে যত বাইক ইয়ামাহা জেনারেশন ওয়াইজ লঞ্চ হয়েছে, এফজেডএস ভার্সন 1, 2, 3, 4, জেডএক্স, যত বাইক এসেছে প্রত্যেকটা বাইকে কিন্তু কসমেটিক চেঞ্জ হয়েছে, হার্ডে চেঞ্জ হয়েছে, ইয়ামাহা বলেন, সুজুকি বলেন। তো আমরা কিন্তু এই যে এই চেঞ্জেসগুলোর সাথে কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি। শুরু থেকেই কিন্তু আমরা এগুলোর সাথে ইউজ টু ছিলাম না এবং থাকবো না, সেটাই খুবই স্বাভাবিক। তো এই যে ভারীর যেই ব্যাপারটা, তারপর মাইলেজ, তারপর ইঞ্জিন অয়েল, এই ব্যাপারগুলো আসলে যারা রয়্যাল এনফিল্ড কিনবে, রয়্যাল এনফিল্ডের যারা ক্রেতা আছে, সম্ভাব্য ক্রেতা বলেন বা আসলেই যারা রয়্যাল এনফিল্ডের ডাইহার্ড ফ্যান, এইগুলা তাদের কাছে আসলে কোনো কনস বা কোনো নেগেটিভ সাইড হিসেবে তারা কনসার্নই না। এই ব্যাপারগুলো নিয়ে নেগেটিভ সাইড হিসেবে এগুলো তাদের কোনো ইম্প্যাক্টই ফেলে না। কারণ হচ্ছে, এবং আমিও যদি আসলে রয়্যাল এনফিল্ডের কথা চিন্তা করতাম, আমিও আসলে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি কনসার্ন হব না, কারণ রয়্যাল এনফিল্ড আমাকে যেই জিনিসগুলো দিবে তার সাথে আমি এইগুলো ইজিলি কম্প্রোমাইজ করতে পারবো, করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর আরেকটা যে ব্যাপারটা রয়্যাল এনফিল্ডের স্পেয়ার পার্টস এবং বাকি খরচাতির ব্যাপারে, একটা লুকিং গ্লাস 14,000 টাকা, এটা নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে যে রয়্যাল এনফিল্ড তো সবার জন্য না। এখন এখানে ব্যাপারটা হলো যে রয়্যাল এনফিল্ড যখন লঞ্চ হয় তখন রয়্যাল এনফিল্ডের প্রাইস নিয়ে যারা অনেক বেশি স্যাটিসফাই ছিল এবং স্টিল যারা অনেক বেশি স্যাটিসফাই যে রয়্যাল এনফিল্ড একদম ন্যায্য মূল্যে আসছে বাজারে, রয়্যাল এনফিল্ড নো প্রাইস সেগমেন্ট খুব ভালো হয়েছে, তাদের কাছ থেকে এখন মতামত শোনার পালা
যে তারা এখন এই স্পেয়ার পার্টসের দামের ব্যাপারে তারা কি বলে বা কি বলবে। অনেকেই রয়্যাল এনফিল্ডে ইতিমধ্যে 1-1.5 কিলো চালিয়ে ফেলেছেন, ডেলিভারি চালা পেয়েছেন, অনেকে ট্যুর করে ফেলেছেন, অনেকে সিটিতে অনেক চালিয়েছে। অনেকের থেকেই মিশ্র রিভিউ আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, অনেক ধরনের রিভিউ আছে। তো কথা হলো, আমি আসলে একটু ডিস্ট্র্যাক্ট, আমি আর একটা প্রজেক্টে যাচ্ছি। আমাদের খুলনার আরেক ভাই ব্লগার, উনি মোটো ব্লগ করেন, বেশ রেনাউন্ড, ওনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার, ওনার ভিডিওতে অনেক ভিউজ। ভাই অনেক দিন ধরে আমার এক ভাইয়ের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন যে উনি আসলে হর্নেট ট্যুর একটা ভিডিও মেক করতে চান। তো সত্যি বলতে আমি আসলে সময় দিতে পারছিলাম না। শনিবার আজকে বিধায়, আজকে আবার শনিবার বিধায় আজকে চিন্তা করলাম যে ভাইকে একটু নক করি। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সাজিদ ভাই। আমি একটু আগে আপনার ওই আচ্ছা 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 ট্রলিংয়ের ভিডিওটা দেখতেছিলাম। আমি আসলে সরি ভাইয়া, আমি শনিবার ছাড়া সময় বের করে আমি আজকে ভাইকে ফোন দিছি। আমি গেছিলাম ডাকবাংলায় একটা কাজ ছিল, ওইটা ফেরার পথে ভাইরে ফোন দিছি বিজি। তো চিন্তা করলাম যে আপনার এখানে ওনার কাছে ডিটেল নিয়ে এখান থেকে একটু দেখা করে যাই। হ্যাঁ, আমি বাইকটা একটু সাইড করি। সবকিছুই আসতেছে রয়্যাল এনফিল্ডে। হ্যাঁ, অনেক প্রাইস। আচ্ছা, ভাই হচ্ছে এখানে স্ক্রিপ্ট 50 লিখছে। মাইনাস করতে হবে। এই একটা আমার script, 70 টাকা লাভ হয়। আপনি যদি বলেন আমি কেনা দেখাচ্ছি। এই একটা। সত্যি বলতে আমি আমার ভিডিওতেও এর শিখে নাই, ছোট দেই না, সুযোগও থাকে না হয়তো। আমি ফার্স্ট কোনো মোটো ব্লগারের সাথে মিট করলাম। আশিক ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো, খুবই ফ্রেন্ডলি মানুষ, খুবই কর্ডিয়াল। তার সাথে প্রথম সাক্ষাৎ হলো। ভাই আগে কয়েকদিন নক দিয়েছিল, আমি ভাইকে খুলে বললাম আমার ব্যস্ততার কিছু গল্প। ভাইয়ের ব্যস্ততার কথা বলল। এতক্ষণ আমরা 4টা বেজে গেছে, আমি অলমোস্ট 2টার দিকে এসেছিলাম ভাইয়ের এখানে। ভাই কিছু গিফটও দিল আমাকে, যেই ব্যাপারে কথা বলছিলাম। সুযোগ থাকলে ইনশাআল্লাহ রয়্যাল এনফিল্ডের রিভিউ হবে, রয়্যাল এনফিল্ডের রিভিউ আসবে ইনশাআল্লাহ। পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে যারাই আলোচনা করছেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক গ্রুপগুলোতে, ফেসবুকে নানান ধরনের মন্তব্য, প্রত্যেকের সপক্ষে যুক্তি আছে। আমি পজিটিভ এবং নেগেটিভ যারাই বলছেন প্রত্যেককেই ওয়েলকাম করি, কারণ কোনোটাই ফেলে দেওয়ার মতন না, এবং প্রত্যেকের সপক্ষে খুব সুন্দর সুন্দর লজিক দাঁড়ানো আছে। এইগুলোর মধ্য থেকে আমি দুইটাকে সামঞ্জস্য করে যদি বলতে চাই, তাহলে বলবো যে রয়্যাল এনফিল্ড আপনারা যারা কিনবেন তাদের কনসার্ন অবশ্যই হবে না এটা মাইলেজে কেমন মাইলেজ দেয়, তাদের কনসার্ন থাকবে না এটার ইঞ্জিন অয়েলের ক্যাপাসিটি কতটুকু, কতবার ড্রেইন দিতে হবে, কত কিলোমিটারের ড্রেইন দিতে হবে। তাদের কনসার্ন থাকবে না যে এটা নিয়ে আমি টপ স্পিড চেক করব, এটা নিয়ে আমি মানে হাই স্পিডে রান করব, এটা নিয়ে আমি ডে টু ডে অ্যাক্টিভিটি করব। আমার মনে হয় আর কি এটা হান্টার 350 যেটা, এটা অন্যান্য বাইকের তুলনায় যথেষ্ট হ্যান্ডি এবং ইজি টু মুভ কম্পেয়ার টু ক্লাসিক বুলেট অ্যান্ড মেটিওর। যারা এক্সএসআর কিনবে, ইয়ামাহা এক্সএসআর প্লাস ক্যাফে রেসার যাদের পছন্দ, অনেকেই হান্টার বাইকটা কনসিডার করতে পারে, আবার অনেকেই করবেন না।